আজ 13ই জুলাই সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। ডেভিডের জন্যই হুমায়ুনটা দল ছেড়েছে, মুর্শিদাবাদে কল্যাণের আক্ষেপ, পাল্টা কবিরের খোঁচা। জোর ধাক্কা মমতা, ঋতব্রত গোষ্ঠী আসল তৃণমূল, জানিয়ে দিল আদালত। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া অপূর্ব সরকার অর্থাৎ ডেভিডকে তোপ দাগলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ডেভিডের জন্যই হুমায়ুন কবির দল ছেড়েছেন এবং তার জন্যই মুর্শিদাবাদে আসল তৃণমূলের সংগঠন শেষ হয়ে গিয়েছে। কল্যাণের দাবি, হুমায়ুন কবিরকে হারাতে হয়েছে ডেভিডের জন্য। পাশাপাশি তিনি বলেন, সাংসদ ইউসুফ পাঠানও তাকে ডেভিডকে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অপূর্ব সহ ঋতব্রত তৃণমূল কিংবা বিজেপিতে যোগ দেওয়া নেতাদের বেঈমান ও গদ্দার বলেও আক্রমণ করেন তিনি। তৃণমূলে থাকার সময় হুমায়ুন এবং ডেভিডের গোষ্ঠীর কোন্দল শীর্ষ নেতৃত্বের কানে বারবার গিয়েছিল। পরে বাবরি মসজিদ ইস্যু নিয়ে হুমায়ুনের সঙ্গে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়। বর্তমানে নিজের দল গড়ে হুমায়ুন কবির। অন্যদিকে ডেভিডকে ঋতব্রত তৃণমূল মুর্শিদাবাদ জেলার সভাপতির দায়িত্ব দিয়েছে। কল্যাণের দাবি, খারাপ সময়ে দলের সঙ্গে গদ্দারি করেছেন এরা এবং মুর্শিদাবাদের অরিজিনাল তৃণমূল তাদের জায়গা দেবে না। কল্যাণের মন্তব্যের জবাবে হুমায়ুন বলেন, দীর্ঘ 3 বছর ধরে তিনি অভিযোগ জানিয়ে গিয়েছেন এবং তৎকালীন দলের শীর্ষ নেতৃত্বকে বারবার জানিয়েছেন কারা দুর্নীতি পরায়ণ ও দলের জন্য ক্ষতিকর। তার কটাক্ষ বুঝতে অনেক দেরি হয়ে গেছে, তবে তৃণমূল এখন তার রাজনৈতিক প্রতিপক্ষ, তাই এ বিষয়ে আর বেশি কথা বলবেন না বলে জানান তিনি। জোর ধাক্কা মমতার, ঋতব্রত গোষ্ঠী আসল তৃণমূল, জানিয়ে দিল আদালত। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা আসল তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি হয়। দুপক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করায় সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এই জটিলতার সমাধান চেয়ে কয়েকজন তৃণমূল কর্মী আলিপুর আদালতের দ্বারস্থ হন। রবিবার এই বিতর্কে রায় দেয় আদালত। আদালতের পর্যবেক্ষণকে সামনে রেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নিজেদের অবস্থান আরো শক্তিশালী বলে দাবি করেছে। সাংবাদিক বৈঠকে ঋতব্রত জানান, আদালতের নির্দেশের কপি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। তার অভিযোগ, অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপারসন ঘোষণার পরও কিছু ব্যক্তি তৃণমূলের নাম ব্যবহার করে বিভিন্ন দলীয় কার্যালয়ে অশান্তি সৃষ্টি করছিলেন, তাই সাধারণ কর্মীরা আদালতে শরণাপন্ন হন। ঋতব্রতের দাবি, আদালত স্পষ্ট জানিয়েছে 22 জন গঠিত কমিটি একমাত্র আইনগতভাবে বৈধ। ওই কমিটির বাইরে কেউ নিজেদের তৃণমূল কংগ্রেসের বৈধ প্রতিনিধি বা কমিটির সদস্য বলে দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। তার কথায় আদালতের রায় আসল ও নকল বিতর্কের জবাব দিয়েছে। তবে এই রায়ের পর নির্বাচন কমিশনের পরবর্তী অবস্থান এবং বিরোধী শিবিরের প্রতিক্রিয়ার দিকে নজর রাজনৈতিক মহলের। অবশেষে এলো 21শে জুলাই পালনের অনুমতি। জোর কদমে শহীদ দিবসের প্রস্তুতি শুরু ঋতব্রতর তৃণমূলে। 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য মমতা ও ঋতব্রত দুই তৃণমূলই কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে 21শে জুলাইয়ের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতা বোর্ডিং ক্লাবের সাংগঠনিক বৈঠকে ঋতব্রত জানান, প্রথম লক্ষ্য হবে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করা। ধর্মতলার জওহরলাল নেহেরু রোডের গান্ধী মূর্তির নিচে প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এবছরের 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, সংগঠনের শক্তি ও জনসমর্থনের পরীক্ষাও হবে বলে তিনি জানান। প্রায় 30 বছর ধরে এই অনুষ্ঠানের প্রধান নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার রাজনীতির সমীকরণ বদলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋতব্রত তৃণমূল অনুমতি পেয়েছে এবং শীঘ্রই সম্পূর্ণ কর্মসূচির নেতাদের তালিকা ও অন্যান্য নোটিশ প্রকাশ করা হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, অনুমতি পান বা না পান তিনি 21শে জুলাই পালন করবেন। পুরনো জায়গা বা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রস্তুতি নিতে গিয়ে কুণাল ঘোষ সহ কয়েকজনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর হয়। এরপর সমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের শিবির। 4 মে বিধানসভা ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়। 22শে জুন নিউ টাউনের একটি অনুষ্ঠানে ঋতব্রতকে বিরোধী দলনেতা নির্বাচন করা হয়। পরে মমতা ও অভিষেককে বাদ দিয়ে ওয়ার্কিং কমিটি গঠন করে অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করা হয়। ধীরে ধীরে অনেকেই মমতা তৃণমূল ছেড়ে বিরোধী শিবির বা ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন।
বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলোর ডাক কালীঘাট তৃণমূলের। 21শে জুলাই শহীদ সমাবেশ নিয়ে বিপাকে পড়েছে কালীঘাট তৃণমূল। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ হলেও চলতি বছরে সেখানে সভার অনুমতি দেবে না বলে কলকাতা পুলিশ জানিয়েছে। ধর্মতলায় আগামী 2 মাস 163 ধারা জারি থাকায় এই জায়গায় কোনো রকম সভার অনুমতি মিলবে না। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সভাস্থল নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই কারণেই এবারের পোস্টারে ধর্মতলা চলোর বদলে লেখা হয়েছে কলকাতা চলো। রাজনৈতিক মহলের ধারণা, শহরের কোথায় সমাবেশের অনুমতি মিলবে তা নিয়ে অনিশ্চয়তার কারণেই এই পরিবর্তন। ধর্মতলাতেই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে মমতাপন্থী তৃণমূল। তবে মামলার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকায় শহরের অন্যত্র সমাবেশের পরিকল্পনাও করা হচ্ছে। সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদা এলাকায় ছোট ছোট সভা হতে পারে, যেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শহীদ সমাবেশের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলকে অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। তাদের সভা গান্ধী মূর্তির পাদদেশে হবে বলে জানা গিয়েছে। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই। ঋতব্রত শিবিরে যোগ দিয়েই চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। ঋতব্রত শিবিরের কোচবিহার জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তার দাবি, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ক্ষমতা ছিল না, ক্ষমতা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। জেলায় জেলায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা লুটে পুটে খেয়েছে। রবীন্দ্রনাথের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরিয়ে দিলেই সবাই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, যতদিন সূর্য চন্দ্র পৃথিবী থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী থাকবেন। তবে অভিষেকের জন্যই দলের এই অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রাক্তন মন্ত্রীর দাবি, ঋতব্রত তৃণমূল বলে আলাদা কিছু নেই, পুরোটাই তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, যেদিকে সিংহভাগ নেতা কর্মী ও বিধায়করা থাকবেন তিনিও সেদিকেই থাকবেন। তার অভিযোগ, ভোটের সময় যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ভোটের পর পালিয়ে গিয়েছেন, অথচ সাধারণ কর্মীরা অত্যাচারিত হচ্ছেন। রবীন্দ্রনাথ আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতাকে মানতেই হবে এবং উত্তরবঙ্গের সব নেতা ও বিধায়ক এক জায়গায় এসেছেন। আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভিন রাজ্য থেকে আসা আইপ্যাকের কর্মীরা সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন, যার ফলে এই ভোটে দলের ভরাডুবি হয়েছে। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল সিদ্ধান্ত, খামখেয়ালিপনা এবং বহু অভিজ্ঞ বিধায়ক মন্ত্রীকে টিকিট না দেওয়ার ফলেই দল এই পর্যায়ের এবং এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অনুব্রতর দলবদল নিয়ে শতাব্দী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেবে দেখা উচিত সবাই কেন দল ছাড়ছেন। একসঙ্গে দলে থাকার সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ দেখা যেত শতাব্দী রায়ের। তবে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডলের আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শতাব্দী রায় বলেন, সবাই যখন চলে যাচ্ছেন উনি একা থেকে কি করতেন, ভালোই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেবে দেখা উচিত সবাই কেন দল ছাড়ছেন। শতাব্দীর দাবি, দীর্ঘদিনের কাছের মানুষরা একে একে দল ছেড়ে যাচ্ছেন। তার কথায়, যে মানুষগুলো দীর্ঘদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্য এত পরিশ্রম করেছে, দলকে এত ভালোবেসেছে, তারা কেন চলে যাচ্ছে তার একটা বিশ্লেষণ দরকার। তিনি আরও বলেন, তাদের অভিযোগ ছিল কারো কথা শোনা হয়নি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিধায়ক ও জেলা নেতৃত্বও একই অভিযোগ ছিল তাদের। পাশাপাশি শতাব্দী জানান, অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কথা হয়েছে, জ্বরের কারণেই তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। ঋতব্রত পন্থী শিবিরে অনুব্রতের যোগের পর কাজল কেষ্ট একই শিবিরে থাকায় দুই নেতার দ্বন্দ্ব মিটবে কিনা সেই প্রশ্নের শতাব্দী বলেন, কাজ করতে গেলে মতবিরোধ মতানৈক্য থাকে, নিশ্চয়ই একসঙ্গে কাজ করবে যখন তখন একভাবেই কাজ করবেন। কন্যা সন্তানের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফার বাড়িতে খুশির খবর। পূর্ব বর্ধমানের ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফার কন্যা সন্তান হয়েছে। নবজাতকের নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের অনুরোধে তিনি শিশুটির নাম রাখেন সুভদ্রা। সৌমেন কারফার সামাজিক মাধ্যমে জানান, মুখ্যমন্ত্রীকে নামকরণের জন্য অনুরোধ করেছিলেন এবং তার দেওয়ার নামেই কন্যার নাম রাখা হয়েছে সুভদ্রা কারফা। সৌমেন কারফা জানান, আগে থেকেই ঠিক ছিল পুত্র সন্তান হলে তার নাম রাখা হবে বুবাই বা শুভেন্দু। তবে কন্যা সন্তান হওয়ার পর নামকরণের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর ওপরেই ছেড়ে দেওয়া হয় এবং পরিবারের সকলেই সেই নাম মেনে নেন।
চলতি বছর ভাতার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমেন কারফা। তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ারকে 6528 ভোটে হারিয়ে মাত্র 33 বছর বয়সে প্রথমবার ভোটে লড়েই বিধায়ক হন তিনি। বিজেপি সূত্রের দাবি, প্রার্থী হিসেবে তার নামের পক্ষে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী ইতিবাচক মত দিয়েছিলেন। সন্তান প্রসবের জন্য সৌমেন কারফার স্ত্রী রিম্পা হাতি কারফাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। এই উপলক্ষে ভাতারে দলীয় কর্মীরা মিষ্টি বিতরণ করেন। একাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং নিয়ে বিতর্ক, অতি উৎসাহী কর্মীদের সতর্ক করলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপি সরকার আসার পর রাস্তার নাম ও রং পরিবর্তনের পাশাপাশি সরকারি স্কুলের পোশাকের রং পরিবর্তনের আলোচনা চলছে। এর মধ্যেই একাডেমি অফ ফাইন আর্টসের নিরাপত্তা কক্ষ গেরুয়া রং করা এবং সামনে ভারত মাতার প্রতিকৃতি রাখাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। শিল্পীদের একাংশের অভিযোগ, বাংলার সংস্কৃতির পীঠস্থানে মদ চাপানোর রাজনীতি করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে চিঠি পাঠানো হয়। বিষয়টি জানার পর শ্রমিক ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শিল্প সংস্কৃতি জগতের কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। তার কথাই কেউ কেউ একটু অতি বিজেপি হয়ে গিয়েছে, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। তিনি আরো বলেন, আগে অতীতের সরকার কিছু ফেভারিটিজম করেছে, কিন্তু এই সবের পরিবর্তনের জন্য তো বিজেপি এসেছে। সেই কাজ আমাদের দল শুরু করলে ডিম আমাদের মাথায় পড়বে। আর আমার বয়স হয়েছে, চুল পাতলা হয়েছে, ডিম খেতে আমি রাজি নই, তাই এই কাজ করতে দেব না। এই ঘটনাকে কেন্দ্র করে নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য বলেন, একাডেমিতে আগে কোনো রাজনৈতিক দল প্রভাব বিস্তার করেনি, কিন্তু এখন প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর মন্তব্য, বোকার মতো কাজ, গায়ে গেরুয়া বা লাল মাখলে আমি তাই হয়ে গেলাম, আগ বাড়িয়ে বেশি কাজ করতে চাই। অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগ, সেই মালতীকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন মন্ত্রী শারদত্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয়ী শিবিরে চিকিৎসা করিয়ে ডান পা হারানোর অভিযোগ তুলে এফআইআর করেছেন মালতী বিশ্বাস। এই ঘটনায় মালতী ও তার পরিবারকে সমস্ত নথি সহ স্বাস্থ্য ভবনে ডেকে পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সোমবার দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। অভিযোগ, সেবাশ্রয় শিবিরে চিকিৎসার গাফিলতির জেরেই মালতী পঙ্গু হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে মালতীর সঙ্গে ফোনে কথা বলেছেন, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিবরণ জেনেছেন এবং নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আক্রান্তর পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্বও নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী বলেও দাবি করেন তিনি। অন্যদিকে কালীঘাট তৃণমূলের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্যানর চট্টোপাধ্যায় বলেন, সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানা গেছে। ওই মহিলা শুধু সেবাশ্রয়ে চিকিৎসা করিয়েই পঙ্গু হয়েছেন কিনা তা আগে নিশ্চিত করা প্রয়োজন, তারপরই এই বিষয়ে স্পষ্ট মন্তব্য করা যাবে। কালীঘাট তৃণমূলের দাবি, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান অভিযোগ করা হচ্ছে এবং এই ঘটনাও সেই ষড়যন্ত্রের অংশ। তাদের বক্তব্য, সব অভিযোগের জবাব আইনি পথেই দেওয়া হবে। বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, দাবি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার মধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দাবি করেছেন, স্বেচ্ছায় দেশে ফিরলেও আত্মসমর্পণের সুযোগ পাবেন না হাসিনা। বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। আমিনুলের দাবি, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণের নির্বাসনে রয়েছেন। বাংলাদেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি আরো বলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। পাশাপাশি হাসিনাকে কোনো স্টান্টবাজি না করারও হুঁশিয়ারি দেন তিনি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে মামলা চলে। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়। যদিও ভারতে বসে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে হাসিনা সরকারের কঠোর নীতির ফলে 1400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শুধু শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতাদের নয়, সংগঠনের হিসেবে আওয়ামী লীগের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিন। রাম মন্দিরে প্রণামী চুরির প্রতিবাদে সুন্দরকাণ্ড পাঠ করলেন কেজরিওয়াল, দোষীদের শাস্তি চেয়ে প্রার্থনা।
অযোধ্যায় রাম মন্দিরে প্রণামী চুরির প্রতিবাদে রবিবার দিল্লির রোহিণী এলাকার জাপানিজ পার্কে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বরা। সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান কেজরিওয়াল। তিনি জানান, রাম মন্দিরে প্রণামী চুরিতে যারা দোষী তাদের কঠোর শাস্তির জন্য প্রভু হনুমানের কাছে প্রার্থনা করা হবে। পাশাপাশি হনুমানের আশীর্বাদ নিয়ে গোটা দেশে সই সংগ্রহ কর্মসূচি শুরুর ঘোষণাও করেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাম মন্দিরে প্রণামী চুরির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই দেশ জুড়ে এই সই সংগ্রহ কর্মসূচি শুরু করার পরিকল্পনা নিয়েছে আপ। এদিকে বিজেপি এই কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করছে। দিল্লির বিজেপি সভাপতি হর্ষ মালহোত্রা দাবি, পাঞ্জাব ও অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতেই কেজরিওয়াল এই কর্মসূচি করছেন। মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ, 12 জেলায় চলবে ইন্সপেকশন। 15 জুলাই থেকে শুরু নজরদারি। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের 12টি জেলার মাদ্রাসায় বিশেষ নজরদারি এবং ইন্সপেকশনের নির্দেশ দিয়েছে। এর জন্য 18 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 15 জুলাই থেকে ইন্সপেকশন শুরু হবে এবং 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য। এই ইন্সপেকশন হবে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার স্বীকৃত ও অস্বীকৃত অনুদানবিহীন মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা সার্ভিস কমিশন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিকরা এই পরিদর্শন করবেন। ছাত্রছাত্রীদের শিক্ষার মান, সুযোগ সুবিধা, ভবনের অবস্থা, পরিকাঠামো, সিলেবাস ও নিরাপত্তা সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। ইন্সপেকশনের কাজে প্রতিটি জেলার জেলাশাসকদের সহযোগিতা এবং প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।